আজকের প্রথম খবরটা হলো স্ত্রীর নামে টেট দিতে ধরা পড়ল শিক্ষক স্বামী। স্ত্রীর নামে পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন স্বামী। তেজপুর সরকারি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে থাকা কেন্দ্র থেকে এই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সাদেক আলী নামে এক ব্যক্তি তার স্ত্রীর হয়ে পরীক্ষায় বসেছিলেন। আবার সাদেক আলী একজন শিক্ষক। উল্লেখ্য, রবিবার রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৬৯,৫৮২ জন প্রার্থী টেট পরীক্ষায় বসেন। টেট নিয়োগ পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়। স্নাতক পরীক্ষায় মোট ৩৯,২২৪ জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় ৩০,৩৫৮ জন প্রার্থী। স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয় দুপুর ১:৩০টায়। স্নাতক শিক্ষকদের জন্য ৯টি জেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অন্যদিকে স্নাতকোত্তর শিক্ষকদের জন্য ৪৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষাটি কাছাড়, ডিব্রুগড়, যোরহাট, কামরূপ শহর, লখিমপুর, নলবাড়ী এবং শোনিতপুরে অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো কয়লা খনিগুলো বন্ধ করার অভিযান শুরু ডিমা হাসাও জেলা প্রশাসনের। ডিমা হাসাও জেলায় অবৈধ রেডহুল কয়লা খনিগুলো বন্ধ করার অভিযানে নামল জেলা প্রশাসন ও পুলিশ। রবিবার সকাল থেকে উমরাংশু কালামাটি এলাকাতে থাকা সব অবৈধ রেডহোল কয়লা খনি বন্ধ করতে অভিযান শুরু করেছে ডিমা হাসাও পুলিশ। গত ৬ জানুয়ারি উমরাংশু অসম কয়লা কুয়ারিতে বিপর্যয় সংঘটিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী এ নিয়ে কঠোর হয়েছিলেন। মুখ্যমন্ত্রী এসব অবৈধ রেডহুল কয়লা খনি বন্ধের নির্দেশ দেন। তারপরই নড়েচড়ে বসে সরকার। অবশেষে রবিবার সকাল থেকে ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। রবিবার উমরাংশুতে বেশ কয়েকটি কয়লা খনি বন্ধ করার পাশাপাশি জেনারেটর সহ কয়লা খননের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার জানিয়েছেন, রাজ্যের পুলিশ প্রধানের নির্দেশে উমরাংশু কালামাটিতে সব অবৈধ রেডহুল কয়লা খনি বন্ধ করতে অভিযান শুরু হয়েছে। রবিবার বেশ কয়েকটি কয়লা খনি সিল করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, কালামাটিতে থাকা সব অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভ মেলায় আগুন, পুড়ল ২৬০টি তাঁবু। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আগুন, ভয়াবহ আগুনের গ্রাসে পুড়তে শুরু করেছে একাধিক তাঁবু। পৌঁছে গিয়েছে একের পর এক দমকলের ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। শাস্ত্রী সেতুর পিছনে একটি তাঁবুতে আগুন লেগেছে। তাঁবুর এই আগুন ক্রমাগত ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আগুন লাগার পরপরই খবর দেওয়া হয় দমকলে। বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। দমকল কর্মীরা কাজ শুরু করেন। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও কোনো হতাহতের খবর সামনে আসেনি। শেষ খবরে জানা যায় ২৬০টি তাঁবু পুড়েছে। জানা গিয়েছে ধর্মসংঘ ও গীতা প্রেসের তাঁবু আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পুণ্যার্থীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ৮ বছরের শিশুকে হত্যা করে থানায় আত্মসমর্পণ মায়ের। একজন মা কিভাবে এত নির্দয় হতে পারে? এই ঘটনা শুনে অবাক হয়ে যাবেন। এক ভয়ঙ্কর ঘটনা। এক মা তার সন্তানকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সোনারপুরে। শনিবার নরেন্দ্রপুর থানা অধীন খিয়াদার মৌলিহাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। ছেলেটি বারবার দুষ্টামি করে মাকে বাধা দিচ্ছিল। মা বারবার বাধা দেওয়ার পরেও অবুঝ ছেলে দুষ্টুমি করতে থাকে। এরপর মা তার ৮ বছরের শিশুর গলায় উড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করেন। পরে ওই মহিলা অপরাধের কথা স্বীকার করে নিজেই। সূত্রের খবর, সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন মহিলা। তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে সে রাগের বশে তার ৮ বছরের ছেলেকে হত্যা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ মাধ্যমের সামনে খুনের কথা স্বীকার করেছেন ওই মহিলা। আজকের পরবর্তী খবরটি হলো ১৫০ মহিলার হাতে কম্বল তুলে দিল হেল্প ফর ইউ। অসহায় ১৫০ মহিলার মধ্যে কম্বল বিতরণ করল সোনাবাড়িঘাটের অগ্রণী সংস্থা হেল্প ফর ইউ। রবিবার সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বন্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ফখরুল ইসলাম বরবুইয়া, জাকির হোসেন লস্কর, আমির হোসেন লস্কর, রাকা মজুমদার, সঞ্জীব আচার্য সহ সংস্থার সভাপতি কমরুল ইসলাম বরবুইয়া, সম্পাদক নজমুল হক বরবুইয়া, রুহুল আমিন চৌধুরী, জব্বার লস্কর, আব্দুল নূর প্রমুখ। সভাপতি
কমরুল ইসলাম বরবুইয়া জানান, এই কম্বল বিতরণে সহযোগিতা করেছেন সুনাই বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া, সমাজকর্মী ফখরুল ইসলাম বরবুইয়া সহ অন্যান্যরা। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি এও জানান, 150 কম্বলের মধ্যে 50-এর বেশি সৈয়দপুরে রায়পাড়ার মহিলার হাতে তুলে দেন। এছাড়া রাতে রাস্তায় রাত কাটানো অসহায় লোক ও ববগুড়ি লোকের মধ্যে বিতরণ করা হয় কম্বল। আজকের পরবর্তী খবরটি হলো শিক্ষক আলাউদ্দিন লস্কর প্রয়াত। রংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা তথা নিরোদা সুন্দরী এমই স্কুলের প্রাক্তন শিক্ষক আলাউদ্দিন লস্কর আর নেই। শনিবার রাত 3টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। তিনি রেখে গেছেন 2 ছেলে, 1 মেয়ে, 3 ভাই, 1 বোন, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। তিনি নিরোদা সুন্দরী এমই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক হিসাবে কাজ করে অবসর গ্রহণ করেন। বিগত কয়েকদিন থেকে মধুমেহ রোগে ভুগছিলেন। শনিবার শেষ রাতে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 3টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার বিকেল 2টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো আরজিকর কাণ্ড, দোষী সাব্যস্ত সঞ্জয়, সাজা ঘোষণা সোমবার। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় আদালতের রায়ে শনিবার দোষী সাব্যস্ত হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু আদালতের বাইরে দ্বন্দ্ব এবং বিতর্ক রয়েই গেল। অপরাধী কি সঞ্জয় একাই নাকি একাধিক? সঞ্জয়কে দোষী ঘোষণার পরে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ সঞ্জয়কে বলির পাঠা করা হলো ইত্যাদি বলতে শুরু করেছে। আদালত চত্বরে বিক্ষোভ এবং মিছিল শুরু হয়েছে এই দাবিতে যে ওই ঘটনায় সঞ্জয়ই একমাত্র দোষী নয়। আদালতের সঞ্জয়ও বলেছে তাকে ফাঁসানো হয়েছে। ফলে বিচার শেষের পরেও বিতর্ক রয়েই গেল। প্রসঙ্গত, প্রথমে কলকাতা পুলিশ এবং পরে সিবিআই 2 সংস্থা তদন্তেই একমাত্র অপরাধী সঞ্জয়ই। সিবিআইয়ের পেশ করা প্রাথমিক চার্জশিটে একমাত্র সঞ্জয়কেই অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়। গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলার বিচার শেষ হয়। প্রায় 2 মাস ধরে ইন ক্যামেরা বিচার চলার পর দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয়। সিভিক ভলান্টিয়ারই একমাত্র অভিযুক্ত, এই তথ্য মানতে নারাজ নির্যাতিতার বাবা মা। আজকের পরবর্তী খবরটি হলো খনিকাণ্ডে মৃতের পরিবারকে 10 লক্ষ করে দিলেন কৌশিক রায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উমরাংশু অসম কয়লা খনিতে আটকে পড়া 9 জন শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায়। যে 4 জন শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং বাকি 5 জনের পরিবারকে 6 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এদিন উমরাংশু থানায় পরিবারের লোকদের ডেকে পাঠানো হয় এবং সেখানে ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সহ অন্যান্য সরকারি আধিকারিকদের উপস্থিতিতে চেক বিতরণ করেন কৌশিক রায়। 6 জানুয়ারি উমরাংশুর 3 কিলো কালামাটি এলাকায় শ্রমিকরা আটকে পড়েছিলেন এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী আটকে পড়া 9 জনের পরিচয় জনসমক্ষে তুলে ধরেন। এরপর সেনাবাহিনী, নৌসেনা, এনডিআরএফ সহ অন্যান্য বাহিনীকে উদ্ধার কার্যে লাগানো হয় এবং পরপর 4 জনের মৃতদেহ উদ্ধার হয়। 16 জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন স্বজন হারানো প্রতিটি পরিবারকে 10 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। তার কথা মতোই 2 দিনের মাথায় এই টাকা পরিবারের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী কৌশিক রায়। আজকের পরবর্তী খবরটি হলো ভারতমালার কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে পরিদর্শন মৃদুল যাদবের। নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ভারতমালার কাজ পরিদর্শন করেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। শুক্রবার সুনাই রাজস্ব সার্কেলের অফিসার মারিয়া তানিম, NHIDCL এর উপ মহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। সুনাই থেকে দোলাইয়ের সংযোগকারী কৌশলগত অংশে জমি অধিগ্রহণ এবং সড়ক নির্মাণের কাজকে কেন্দ্র করে এই পরিদর্শন ছিল। পরিদর্শনকালে ডিসি যাদব স্থানীয় উন্নয়নের জন্য এর গুরুত্ব উল্লেখ করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এবং যে কোনো বাধা দূর করতে নির্বিঘ্নে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বাগবাসায় পাওয়ার গ্রিডের কাজ করতে গিয়ে পরে গুরুতর আহত জিরিঘাটের শ্রমিক। পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন এক শ্রমিক। জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাং এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারের কাজ চলছিল।
হয়েছিল। শুক্রবার সকালে কাজ করার জন্য অসমের শিলচরের জিরিঘাট এলাকার ৩৫ বছর বয়সী কালামণি মজুমদার নামে এক শ্রমিক সহ আরও 4 জন শ্রমিক টাওয়ারের কাজ করার জন্য উপরে উঠতে যায়। এতে অসাবধানতাবশত টাওয়ার থেকে ছিটকে পড়ে যায় শ্রমিক কালামণি। তাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলেও ডান পা ভেঙেছে বলে জানা যায়। অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে প্রায় আলাদা হয়ে গেছে এবং সেই ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার ফলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। তিনি প্রাথমিক চিকিৎসার পরে আহতকে অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করেন। পাশাপাশি ওই শ্রমিককে জরুরিকালীন রক্ত দেওয়ার জন্য পরামর্শ দেন। পাশাপাশি আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। অপরদিকে টাওয়ারের কাজে থাকা ঠিকাদার সংস্থা এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।